পর্ষদের সেট 3 টা আজকে আমরা করব, কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই। আমি যদি ভিডিওর সাথে সাথে ভিডিও রেকর্ডের সাথে সাথে যদি সলিউশন করি তাহলে ভিডিও লেন্থ অনেকটা বড় হয়ে যাচ্ছে। যেমনি আগের ভিডিওটা তোমরা আশা করি দেখেছো, সেট 2 টা, ওটা 1 ঘন্টা 30 মিনিট, প্রায় 1.5 ঘন্টার ভিডিও হয়ে গেছিল। অনেকের অসুবিধা হচ্ছিল, তাই আমি সেটা ভেবে আমি কি করলাম দেখো, আমি সব সলিউশন করে দিয়েছি। এমসিকিউ এসএকিউ ফুল সলিউশন, আর যত অঙ্ক কোশ্চেন গুলো আছে, যে কোশ্চেন গুলোতে অঙ্ক আছে, ঠিক আছে, নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন, ওগুলো আমি সব সলিউশন করে দিয়েছি। আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ তোমরা কমেন্টে আর যে ডেসক্রিপশনে পেয়ে যাবে। কিন্তু তোমাদের যদি কোনো অসুবিধা থাকে বিশেষ করে অঙ্ক কোশ্চেন গুলোতে, তো সেটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি, ছোট ছোট করে বুঝিয়ে দিচ্ছি, তো তোমরা একটু বুঝে নিতে পারো, ঠিক আছে। যেমনি দেখো এই কোশ্চেনটা 1.3 কি বলছে দেখো, বলছে এসটিপি তে 44.8 লিটার একটি গ্যাসের ভর 56 গ্রাম। একটা গ্যাস বলে দিয়েছে, কিন্তু গ্যাসটা কি গ্যাস সেটা আমাদের বলে দেয়নি। 56 গ্রাম, গ্যাসটি দ্বিপরমাণুক হলে গ্যাসটির পারমাণবিক ভর কত? গ্যাসটির পারমাণবিক ভর কত? ঠিক আছে, পারমাণবিক ভর গ্যাসটার বার করতে বলেছে। আর এটা বলে দেওয়া আছে যে গ্যাসটা দ্বিপরমাণু, মানে দুটো পরমাণুর গ্যাস, ঠিক আছে, ওই গ্যাসটার মধ্যে দুটো পরমাণু আছে। ঠিক দেখো, এখানে দেখো কি করলাম আমরা। আমরা জানি যে এসটিপি তে কোনো একটা গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি 44.8 লিটার, 44.8 লিটার গ্যাসের ভর কত, 56 গ্রাম, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে 1 লিটার গ্যাসের ভর কত, 56/44.8 গ্রাম। এবার আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে পারমাণবিক ভর বার করার জন্য আমাদেরকে এসটিপি তে যে আয়তনটা হয়, ওই আয়তনে গ্যাসের ভর কত সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো এসটিপি তে গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। এই 22.4 লিটারে গ্যাসের আয়তন কত হচ্ছে, 28 গ্রাম। যখন আমরা ক্যালকুলেশন করলাম, সিম্পল ক্যালকুলেশন, বুঝতে পারছো আশা করি, করে আমাদের অ্যান্সার এলো 28 গ্রাম। এবার কোশ্চেনটা দেখো, এখানে বলে দিয়েছে দ্বিপরমাণু, ওই গ্যাসটা এক পরমাণু নয়, দ্বিপরমাণু, মানে দুটো পরমাণু আছে। যেমনি দেখো অক্সিজেনের যে পারমাণবিক ভর ওটা কত হয়, ওটা আমরা জানি 16। কার্বনের যদি দেখি, কার্বনের কত হয়, কার্বনের হয় 12। এবার যদি কার্বন 2 নিচে C2 লিখি, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা করতাম 12 × 2 24। কিন্তু এখানটা বলেছে যে গ্যাসটি দ্বিপরমাণু হলে গ্যাসের পারমাণবিক ভর, যেমনি পারমাণবিক ভরটা আমাকে ডাইরেক্ট বার করতে বলেছে, আমাকে ডাইরেক্ট পারমাণবিক ভর বার করতে বলেছে, মানে কি, নর্মাল যেমনি অক্সিজেন 16 হয়, এইটা আমাকে বার করতে বলেছে। তাহলে এটা করতে গেলে আমাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে না, 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা দ্বিপরমাণু গ্যাস। এই যে 28 কেজি, এই যে 28 গ্রামটা যেটা আমরা যে পেয়েছি, এটা হলো দুটো পরমাণুর জন্য, আমাকে একটা পরমাণুর বার করতে হবে। তাহলে কি করতে হবে, 28/2 করলাম, তাহলে আমাদের অ্যান্সার ফাইনাল এলো 14 গ্রাম। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার এগুলো দেখে নেবে, এগুলো সিম্পলি থিওরি কোশ্চেন এগুলো, ঠিক আছে, আর কিচ্ছু না। এবার এই অঙ্কটাতে আসো, নিম্নলিখিত রোধগুলির মধ্যে সমবিভব পার্থক্যে কোনটির মধ্য দিয়ে সর্বনিম্ন প্রবাহ মাত্রা হবে। আমরা ওহমের সূত্র থেকে জানি যে R = V/I, এই ফর্মুলাটা আমরা জানি। এবার এখানে তুমি দেখো, R টা এখানে আছে, I টা নিচে আছে, অ্যাকচুয়ালি এটা এমনি করে আছে, দেখো R = V টাকে যদি আমরা বাদ দিই তাহলে 1/I এইরকম আছে। এবার এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি যে যখন রোধটা বাড়বে তখন কি হবে, তখন এই কারেন্টটা কমবে। আবার যখন কারেন্টটা বাড়বে তখন আবার রোধটা কমে যাবে। রোধ বাড়লে কারেন্টটা কমবে, রোধ যদি কমে যায় তখন আবার কারেন্ট বেড়ে যাবে। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে সবচেয়ে সর্বনিম্ন প্রবাহ মাত্রা, মানে সবচেয়ে কম কারেন্ট, তো তখন ওটা কখন হবে, এটা তখন হবে যখন রোধটা সবচেয়ে বেশি হবে। সবচেয়ে বেশি রোধ কোথায় আছে, অপশন এতেই আছে। আচ্ছা, এখানে যদি সবচেয়ে বেশি কারেন্ট বলতো তাহলে কোনটা অপশন হতো বলতো, তখন অপশন ডি হতো। তখন আমরা দেখতাম যে রোধ সবচেয়ে কম কোনটা, যেটা যেটা রোধ সবচেয়ে কম সেখানে প্রবাহ মাত্রা, যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেটা বেশি হবে। ঠিক আছে, মনে করো দেখো, একটা সিম্পল ভাবে বুঝাচ্ছি, মনে করো যে এই সমবিভব পার্থক্য, মানে এই চারটে রোধের মধ্য দিয়ে সমান বিভব প্রভেদ আছে, সমান বিভব পার্থক্য আছে, আমি ধরলাম ওটা 100, ওটা আমি ধরলাম যে 100 ভোল্ট। তাহলে 100/25 করো, কত অ্যান্সার আসবে, 4 অ্যাম্পিয়ার। 100/18 যদি করি তাহলে দেখবে 5 অ্যাম্পিয়ার, অমনি কিছু একটা আসবে। 100/10 করলে কত হবে, 10 অ্যাম্পিয়ার। আর 100/5 করলে কত হবে, 20 অ্যাম্পিয়ার। দেখো তুমি কারেন্টটা বাড়ছে, দেখো এখানে 4 অ্যাম্পিয়ার হলো, এখানে রোধটা কমে গেল, কারেন্ট বেড়ে গেল। এখানে দেখো রোধটা আরেকটু কমে গেল, দেখো কারেন্ট আরেকটু বেড়ে গেল। এখানে রোধ সবচেয়ে কমে গেল, কারেন্টও অনেক বেড়ে গেল। রোধ যত কমবে কারেন্ট তত বাড়বে, কারণ রোধ কি করে, রোধ কারেন্টটাকে আটকায়। কারেন্ট প্রবাহ, তড়িৎ প্রবাহ হতে রোধ কি করে, বাধা দেয়।
তাই রোধ যত বাড়বে কারেন্ট কমবে, রোধ যখন কমবে তখনই কারেন্টটা বাড়বে। ঠিক আছে, তারপর দেখো আর মানের এক্সটি রোধ, এক্সটি রোধ মানে আর এর মান, যে রোধের মানটা সেটা বলছে প্রত্যেকটা আর, প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, বলছে এক্সটা রোধ সমান্তরাল সমবায় যুক্ত থাকলে তুল্য রোধ কত। আমি ধরলাম যে এক্স হচ্ছে দুটো, এক্স এর মানটা আমি 2 ধরলাম, তাহলে এখানে কি হচ্ছে দুটি রোধ, আর মানে যদি দুটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত থাকে, এই যে এইভাবে এটা সমান্তরাল সমবায় এইভাবে যুক্ত আছে, উপরে একটা আর নিচে একটা আর, তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলাটা, যে তুল্য রোধ আমরা এখান থেকে পেয়ে যাবো ক্যালকুলেশন করে তুমি দেখবে কত আসছে r/2। এবার যখন আমরা তিনটে রোধের ক্ষেত্রে x এর মান যখন আমরা 3 নেব তখন দেখবে তুমি বেরোবে r/3, যখন x এর মান আমরা 5 নেব তখন বেরোবে দেখবে r/5। তাহলে এই যে 2, 3, 5 এটা কি, এটা তো আমরা x এর মান যখন ধরছি তখনই পাচ্ছি, তো তখনই তো পাচ্ছি যখন আমরা x2 ধরলাম, তখন আমরা আমাদের অ্যান্সার কত বেরোলো, দেখো আমাদের তখন অ্যান্সার বেরোলো r/2। তাহলে এখানে অপশন কোনটা হবে বলতো, এক্স, 2 এর জায়গায় যদি আমরা এক্স বসিয়ে দিই তাহলে আমাদের অপশন হয়ে যাচ্ছে r/x, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভরহীন কোনটি কণা, ভরহীন কণা হয়েছে এইটা গামা। গামা কেন ভরহীন কণা, কারণ গামা যখন বেরোয় তখন কোনো চেঞ্জেস হয় না, মানে ওই যে কণাটা থাকবে তার যে ভর সংখ্যাও একরকম থাকবে, প্রোটন সংখ্যা সেটাও একরকম থাকবে। একটা জিনিস এখানে মনে রাখবে, নোট করে রাখবে এটা, যখন আলফা কণা বেরোয় তখন কি হয়, তখন উপরে 4 কমে। আমি ধরলাম যে ভর সংখ্যাটা a আর নিচে যে প্রোটন সংখ্যা সেটা z, ঠিক আছে, তাহলে উপরে 4 কমবে, নিচে কিন্তু 2 কমবে। যখন বিটা কণা বেরোবে তখন কি হবে বলতো, যখন বিটা কণা বেরোবে তখন উপরে কিছু চেঞ্জ হবে না, উপরে যেমনি ছিল সেমনিই থাকবে। ঠিক আছে, আমি একটু ভালো করে লিখে দিই, উপরে যেমনি ছিল ভর সংখ্যা যত ছিল অতই থাকবে, যদি 222 থাকে 222ই থাকবে, 100 থাকলে 100ই থাকবে, কিন্তু কোনো চেঞ্জ হবে না। নিচটা কি হবে বলতো, নিচটা -2 হবে না, নিচে +1 হয়ে যাবে। বিটার ক্ষেত্রে এটা, আলফা আর বিটার ক্ষেত্রে এটা। গামার ক্ষেত্রে কি হয়, যেটা আমি বললাম এক্ষুনি, গামার ক্ষেত্রে তোমার যেটা ছিল আগে সেটাই থাকবে। মনে করো এটা শুধু এ ছিল, শুধু জেড ছিল, শুধু এ ছিল, শুধু জেড ছিল, তাহলে এখানে শুধু এ শুধু জেড থেকে যাবে। ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা যেটা আগে ছিল, প্রথমে ছিল কোনটাতে, কোশ্চেন এটা দেওয়া আছে, সেটাই থাকবে। ওকে, তারপর দেখো এগুলোতে কোনো অসুবিধা হবে না, কারণ এগুলো সব থিওরি কোশ্চেন, এগুলোতে আশা করি আর কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে, আর এদিকে দেখি, এই গ্রাফটাও তো তোমরা জানো, পি বনাম ভি, এটা কি গ্রাফ, এটাকে যদি বলে যে গ্রাফ মানে লেখচিত্রটি কি প্রকৃতি, তখন কি বলতো, তখন হবে সমপরাবৃত্ত। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, দাঁড়াও আমি এটা লিখেই দিই, এটা হবে সমপরাবৃত্ত। কেন সমপরাবৃত্ত হবে সেটা তোমরা অনেকে ভাবছো। মনে করো যে এই গ্রাফটা এমনি আছে, এখানে আমি ধরলাম যে এখানে 1 atm চাপ, কারণ আমি চাপটা এইভাবে ধরছি, ঠিক আছে, চাপটা এইভাবে ধরছি, আর আয়তনটা আমি নিচে ধরলাম এই যে এইখানে, এখানে আমি আয়তনটা ধরলাম এইভাবে 1 2 3 4 সিসি না সেন্টিমিটার কিউব না, এগুলো আমি কিছু জানি না, ঠিক আছে, আমি এমনি সিম্পল ধরলাম। আমরা কি জানি, বয়লের সূত্র থেকে চাপ কমলে আয়তনটা বাড়ে। এবার যখন আমি চাপটা বাড়াবো, এই দেখো 1 atm ছিল 2 atm করলাম, তখন কি হবে বলতো, আয়তনটা একটু কমে গেল। আরেকটু চাপ বাড়ালাম, আয়তন আরেকটু কমে গেল। আরেকটু চাপ সবচেয়ে বেশি বাড়ালাম, 4 atm এ চলে গেলাম, তখন আয়তনটা কিসে হবে, আয়তন একদম 1 এ চলে আসবে, 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব, যেটা আয়তনের ইউনিট থাকবে সেটাতে চলে আসবে। তাহলে আমাদের যে গ্রাফটা কিরকম হচ্ছে, এই যে যেমনি সমপরাবৃত্তাকার সেরকমই হচ্ছে। তো এটাই হলো পি বনাম ভি, চাপ বনাম আয়তনের লেখচিত্র। ওকে, তো তারপর দেখো কি বলছে কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখবে, এনটিপি তে কোনো গ্যাসের আয়তন বলে দিয়েছে 5 লিটার, এনটিপি আমাদের বলেই দিয়েছে, ঠিক আছে, আমাদের গ্যাসের আয়তনটা বলে দিয়েছে 5 লিটার, গ্যাসটির মোল সংখ্যা কত। আমরা ফর্মুলা জানি, মোল সংখ্যা ইকুয়াল টু প্রদত্ত আয়তন বাই মোলার আয়তন। আচ্ছা, অনেকের এবার কোশ্চেন হবে এখানে অনেকের, যে আমি এখানে প্রদত্ত আয়তন কেন লিখলাম, তুমি কোশ্চেনটা দেখো কি দিয়েছে, এখানে বলে দিয়েছে কোনো গ্যাসের আয়তন, আয়তন লিখলে আমাকে প্রদত্ত আয়তন লিখতে হবে। এখানে যদি বলতো কোনো গ্যাসের ভর, তাহলে আমি কি লিখতাম, প্রদত্ত ভর বাই মোলার ভর। এখানে যদি বলে আমাকে যে প্রদত্ত কোনো গ্যাসের আয়তন, তখন আমাকে লিখতে হবে প্রদত্ত আয়তন বাই মোলার আয়তন, ঠিক আছে। এবার এখানে মোলার আয়তনটা কত হবে আমরা জানি না, প্রদত্ত আয়তন আমরা জানি, প্রদত্ত আয়তন আমাদের বলেই দিয়েছে 5, এই যে 5 লিটার বলেই দিয়েছে। মোলার আয়তনটা আমি জানি না, আমাকে বলেই দেয়নি মোলার আয়তনটা কত, বলে দেয়নি মানে আমরা গ্যাসটাই তো জানি না কোন গ্যাস, এখানে বলেছে কোনো একটা গ্যাস। যেমনি দেখো নিচে দেখো একটা গ্যাস দেওয়া আছে, NH3 দেওয়া আছে, এখানে কিছু দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে আমাদেরকে যেটা এনটিপি বলে দেওয়া আছে, এই এনটিপি তে আমাকে ধরতে হবে।
এসটিপি বলুক বা এনটিপি বলুক, গ্যাসের যে আয়তন, কোন একটা গ্যাসের আয়তন এসটিপি বা এনটিপি যেটাই হোক সবসময় 22.4 লিটার হয়। তো আমরা নিচে বসাবো 22.4 লিটার। এবার 5/22.4 লিটার করলে এটা অ্যান্সার আসবে 0.22। ঠিক আছে, অ্যান্সার গুলো দেখবে আমি কালো কালিতে বক্স করে দিয়েছি, তোমাদের অসুবিধা হবে না। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটাও সেম টাইপ, একদম সেম টাইপ, যেটা অথবা এসছে একটু আলাদা। এখানে কোনো গ্যাস বলেছিল, কোনো গ্যাসের আয়তন বলেছিল, কিন্তু এখানে কি করেছে, এখানে গ্যাসটা দিয়ে দিয়েছে। গ্যাসটা দিয়ে দিয়েছে মানে তুমি বুঝতেই পারছো এটার আমরা মোলার আয়তন বার করতে পারবো। মোলার আয়তন বার করতে পারবো মানে দেখো ভালো করে বোঝো, এই যে NH3 দিয়ে দিয়েছে, দাঁড়াও এখানে আমি রাফে দেখাচ্ছি, এখানটা দেখাচ্ছি, NH3 আমাদের দেওয়া আছে। এবার NH3 নাইট্রোজেনটা কত হয় বলতো, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, ঠিক আছে 14, এখানে প্লাস হাইড্রোজেন আছে 3টে, কিন্তু হাইড্রোজেনের পারমাণবিক ভরটা কত হয় 1, তাহলে 14 প্লাস 3 ইন্টু করে আমরা পাবো 17 গ্রাম। এটা আমি ডাইরেক্ট করে দিয়েছিলাম, ঠিক আছে, আমি আরেকবার একটু বুঝিয়ে দিলাম এক্ষুনি। তাহলে 17 গ্রাম NH3 তে, এসটিপি তে ওর আয়তনটা কত 22.4 লিটার। তাহলে এখানে আমাদের কোশ্চেনে কি দিয়েছে দেখো 34 গ্রাম, 34 গ্রাম দিয়েছে কোশ্চেনে, 34 গ্রামে আয়তনটা কত হবে, 17 গ্রামে যদি NH 17 গ্রাম NH3 তে যদি 22.4 লিটার হয়, তাহলে 34 গ্রামে কত হবে দেখো, 17 ইন্টু 2 করলে 34 আসে, 17 ইন্টু 2 করলে 34 আসে, তাহলে 22.4 ইন্টু যদি আমরা 2 করি তাহলে আমরা আয়তনটা পেয়ে যাব 44.8 লিটার। ঠিক আছে, আশা করি এখান থেকে আর বুঝতে কোনো অসুবিধা তোমার হবে না। এবার নেক্সট কোশ্চেনে দেখি, ঠিক আছে। আচ্ছা এটাও বলে দিচ্ছি একটু, এটাও অনেকের অসুবিধা হতে পারে। প্রিজমের প্রতিসারক তল, এটা কি করে বুঝবে তুমি, তোমার একটা প্রবলেম হয়, ঠিক করে মনে রাখবে এটা। এই যে প্রিজমটা আছে, এই যে প্রিজম, এবার এই প্রিজমের মধ্যে যখন আলোক রশ্মি আপতিত হয় তখন কিভাবে আপতিত হয় বলতো, এইভাবে আপতিত হলো, ঠিক আছে, একটা অভিলম্ব, তারপর আবার ভেতরে গেল, তারপর আপতিত হয়ে ও বাইরে চলে যাবে। এবার এই প্রতিসারক তল কোনটা বলতো, যেখানে এখানে ছেদ করেছে, তুমি ভালো করে দেখো, এইখানটা ছেদ করেছে, এইখানটা ছেদ করেছে, এই যে দুইটা পিঠ, এই যে দুটো পিঠ, এই যে প্রিজমটা এরকম আছে, এই পিঠটা আর এই পিঠটা, এই যে প্রিজম আছে এই পিঠটা আর এই পিঠটা, এই দুটো হলো প্রতিসারক তল। তাহলে প্রিজমের প্রতিসারক তল কটা, দুটো। ঠিক আছে, এখানে আর কোনো অসুবিধা আশা করি আর হবে না। আর তাপ পরিবাহিতাঙ্কের একক, এই এককটা মনে রাখতে অনেকের অসুবিধা হয়, জানি না কেন। ঠিক আছে, এটা আমি একটা কাজ করবো, পরে একটা যখন ওয়ান শট দেবো, আমি ওয়ান শট দেবো, ঠিক আছে, তখন রিভাইজ করে দেবো। ঠিক আছে, অঙ্কের ওয়ান শটে আমি রিভাইজ করে দেবো, এখন আর এটা বলছি না, কারণ এটা বলতে গেলে ভিডিও লেন্থ আবার বড় হয়ে যাবে। তারপর দেখো ইলেকট্রনগুলি যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ বলে ধরা, এটা তো ঠিক কথা। মনে করো একটা তড়িৎ প্রবাহ হচ্ছে, এদিকে আছে পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হয়েছে ইলেকট্রন, পজিটিভ হয়েছে প্রোটন, ঠিক আছে। এবার আমরা জানি যে প্রোটনটা হয়েছে তড়িৎ, প্রোটনটা তড়িৎ, ইলেকট্রন, এবার ইলেকট্রন কার দিকে ফ্লো হবে বলতো, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ সবসময় পজিটিভের দিকে আকর্ষণ, আলাদা চার্জ দুটো। আরে বাবা নেগেটিভ কি নেগেটিভের দিকে যাবে, যাবে না, নেগেটিভ পজিটিভের দিকে যাবে, আর পজিটিভ কি করবে, ও আবার নেগেটিভের দিকে যাবে। তাহলে ইলেকট্রনটা পজিটিভের দিকে যাচ্ছে, পজিটিভ যে চার্জটা মানে প্রোটন, যেটাকে আমরা তড়িৎ জানি, যেটাকে আমরা কারেন্ট জানি, তড়িৎ প্রবাহ, সেটা কোন দিকে যাচ্ছে, সেটা উল্টো দিকে যাচ্ছে। ইলেকট্রন যাচ্ছে পজিটিভ দিকে, তড়িৎ প্রবাহ হচ্ছে তার অপোজিট দিকে। তাহলে এখানে যেটা বলছে যে ঠিকই বলছে, যে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ বলে ধরা হয়, এটা সত্য। আর এগুলো আশা করি আর বলার কিছু নেই। আচ্ছা এগুলো আশা করি আর বলতে লাগবে না, উম এগুলো বলতে লাগবে না, আর এই লুইস ডট চিত্র এগুলো বইতেই পেয়ে যাবে, ঠিক আছে, এগুলো আর বলার কিছু নেই, ঠিক আছে, সবই করে দিয়েছি। হুম, আচ্ছা এটাও সিম্পল একটা অঙ্ক, দেখো দেওয়াই আছে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে, ঠিক আছে, এখানে 45 ডিগ্রি আছে, হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত। আমরা জানি ফর্মুলা, স্নেলের সূত্র, sin i বাই sin r ইকুয়াল টু মিউ, মিউর মান দিয়ে দিয়েছে √2, আপতন কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি। এবার এগুলোকে পুট করো, পুট করলে তোমার অ্যান্সার কত আসবে বলো তো, তোমার অ্যান্সার আসবে 1/2। এখানে তোমাকে সাইনের যে ভ্যালু গুলো সেগুলো জানতে হবে, মানে সিম্পল ভ্যালু, যেমনি সাইন 30 ডিগ্রির ভ্যালু হয়েছে 1/2, সাইন 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2, সেমনি সাইন 90 ডিগ্রির ভ্যালু হয়েছে 1। সেরকম তোমাকে এই ভ্যালু গুলো তোমাকে জানতে হবে, খালি ভ্যালু গুলো যদি জানো আর এই দুটো ফর্মুলা, এই ফর্মুলা ব্যাস, তুমি এইরকম যত অঙ্ক দেবে তুমি সব পারবে। ঠিক আছে, কিছু না, এগুলো সহজ অঙ্ক একদম। আর দরকার পড়লে আমি ছবিটাও এঁকে দিচ্ছি, ঠিক আছে। এই বিভেদ তল,
আলোক রশ্মিটা এইভাবে আপতিত হলো, আপতিত যখনই হবে আমরা কি করতাম, আমরা এইভাবে একটা অভিলম্ব ড্র করতাম, এইভাবে একটা আমরা অভিলম্ব আঁকতাম। এবার এই অভিলম্বের সাথে এই যে আলোক রশ্মিটা যতটা কোণ করেছে, যতটা কোণে হেলে আছে, এটাই হলো তোমার আপতন কোণ। এখানে 45 ডিগ্রি এটাই দেওয়া আছে। এবার এই আলোক রশ্মিটা যাওয়ার কথা কিভাবে ছিল, আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এইভাবে, স্ট্রেট ভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু লঘু থেকে ঘন মাধ্যম, কারণ দেখো এটা বায়ু সাপেক্ষে বলেছে, মানে এই বায়ুটা হয়েছে লঘু, এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা বায়ু মাধ্যম, আর নিচেরটা হয়েছে তোমার ঘন মাধ্যম। বায়ু থেকে যখন ঘন কাঁচ বা জলে ঢুকছে তখন ওর আলোটা কি হবে বলতো, আলোর যে অভিমুখটা ছিল একটু বেঁকে যাবে, এটা আমরা জানি। তাহলে আলোক রশ্মিটা অনেকটা এইভাবে আপতিত হবে, এইভাবে আপতিত হবে, ঠিক আছে, এইভাবে আপতিত হলো, প্রতিসৃত হবে এইভাবে, বুঝতে পেরেছো? তো এখানে যেমনি এই কোণটা যেমনি আই হয়েছে, এবার এই প্রতিসৃতর ক্ষেত্রে এখানে এই যে কোণটা হয়েছিল অভিলম্বের সাথে, এটাই সবাই ভুল করে, অভিলম্বের সাথে যে কোণটা হলো, অভিলম্বের সাথে যে কোণটা হলো সেটাই তোমার হচ্ছে প্রতিসরণ কোণ আর। এই আরটাই আমরা এখানে বার করেছি, দেখতে পাচ্ছ তোমরা, এই যে আরটাই আমরা এখানে বার করেছি। চ্যুতিকোণ কোনটা, চ্যুতিকোণ হচ্ছে এই যে যেটা কতটা সরে এলো, এইটা, এইটা হলো চ্যুতিকোণ। এমনি ভাবে যাওয়ার কথা ছিল, দেখো এইভাবে যাওয়ার কথা ছিল, কতটা সরে এলো, কতটা এই দিকে সরে এলো, সেটাকেই বলা হচ্ছে চ্যুতিকোণ। তাহলে এখানে চ্যুতিকোণ কোনটা, এইটা, এইটা হলো চ্যুতিকোণ ডেল্টা। এবার ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর কেন হয়েছে এটা বুঝতে পেরেছো, সেটাও আমি নিচে লিখে দিয়েছি, দেখো লঘু থেকে যখন ঘন হবে তখন ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর হবে, আর যখন ঘন থেকে লঘু হবে তখন ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই হবে। এই ফর্মুলা গুলো মনে রাখবে, এরকম টাইপের কোনো অঙ্ক আটকাবে না যদি এই ফর্মুলা গুলো জানো, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা দেখো, একদম সিম্পল একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটাকে তোমাকে তুল্য রোধ বার করতে হবে। সিম্পল খালি আমি বলে দিচ্ছি, ক্যালকুলেশন আমি বলছি না, সিম্পলটা আমি বলে দিচ্ছি যে কি করে হচ্ছে। এই দেখো ছবিটা এঁকে দিচ্ছি, ঠিক আছে। আগে এই সার্কিটটা অ্যাকচুয়ালি কিভাবে আছে বলতো, যদি আমরা ঠিক করে আঁকি এটাকে, দেখো প্রথমে নিচ থেকে আঁকো, এই যে নিচে দুটো রোধ আছে, এখানটা বি, এখানটা সি ধরলাম আমি, ঠিক আছে, এটা 2 ওহম, এটা 2 ওহম। উপরের সার্কিটটা এরকম স্ট্রেট ভাবে থাকুক কিংবা এইভাবে থাকুক, এই দুটোই কিন্তু কি বলতো, এই দুটোই হলো তোমার শ্রেণী সমবায়, এই দুটোই শ্রেণী সমবায়। তাহলে এটা কিভাবে আছে, অ্যাকচুয়ালি তোমার এটা এইভাবে এইভাবে আছে, এটা জিনিসটা দেখো, অ্যাকচুয়ালি এইভাবে আছে, আর এর মাঝে এই জায়গাটাতে তোমার আছে এ বিন্দুটা, বুঝতে পারলে, এই জায়গাটাতে এই বিন্দুটা আছে। তো তা আমি কি করছি, সিম্পলি কিছু করিনি, দেখো এখানে এ বি আর এসির যে তুল্য রোধ, মানে এ বি, এই যে এইটা, এইটা আর এইটা, এই দুটো বিন্দুর তুল্য রোধ আমি বার করেছি, ঠিক আছে। দেখো এইটা, এখান থেকে বুঝতে পারো তুমি, দেখো এটা এ বি আর এই যে এসি, 2 ওহম 2 ওহম 4 ওহম হয়ে গেল। তারপর আমি কি করলাম, এই যে নিচেরটা, নিচের দুটোর আমি তুল্য রোধ বার করলাম, নিচের দুটোর আমি তুল্য রোধ বার করলাম, তাহলে 2 ওহম 2 ওহম 4 ওহম হয়ে গেল, উপরেও 4 ওহম নিচেও 4 ওহম, এই দুটো প্যারালালে আছে। এবার এই প্যারালাল দুটোকে আমি আর বিসি করে দিলাম, আর বিসি ইকুয়াল টু আর ইন্টু আর এস, এমনি করে করলাম। আচ্ছা, আর বিসি মানে কি, এটা একটু অনেকের প্রবলেম হতে পারে যে আর এবি আর এসি এগুলো কি করেছি। আর এবি মানে হয়েছে রেজিস্ট্যান্স অফ এবি, এ বি এর রোধ, ওইভাবে একটু সাফিক্সে লিখেছি, ওইভাবে তুমি নাও লিখতে পারো, ডাইরেক্ট আর লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু কায়দা করে লিখেছি, ওইভাবে নাও লিখতে পারো, কোনো প্রবলেম না, ঠিক আছে। এগুলো এমনি করে নাও লিখতে পারো তুমি, এগুলো একটু মানে ইমপ্রেশনের জন্য, একটা তুমি যে তোমার খাতাটা দেখবে তার একটু সুবিধা হবে। বি আর সি এর বিন্দুর মধ্যে তুল্যরোধ বার করছি, তাই এখানটা আর বিসি হয়েছে, ঠিক আছে। আশা করি এখানটা আর বুঝতে আর কোনো অসুবিধা নেই, আর দিয়ে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে এইটা 2 ওহম, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করায় চাপ ও আয়তন উভয় দ্বিগুণ করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত। অন্তিম উষ্ণতা আমাকে T2 টা বার করতে বলেছে, T1 আমাকে দেওয়া আছে, আর এই দুটো আমাকে দেওয়া নেই, কিন্তু বলে দেওয়া আছে যে চাপ আর আয়তন উভয় দ্বিগুণ হবে যখন আমি গ্যাসটাকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করব। তো আমি ধরলাম যে প্রাথমিক চাপটা P1, P1টা P1, আয়তনটা আমি ধরলাম V1টা V1, কারণ কিছু বলে দেওয়া নেই তো আমাকে, চাপ কত আয়তন কত আমার বলে দেওয়া নেই, তাই P1 আর V1 ধরে নিলাম। তারপর অন্তিম চাপ P2 টাকে আমি ধরলাম 2P1, কারণ এই যেটা আগে P1 ছিল, বলছে চাপ আর আয়তন উভয় দ্বিগুণ, আগেরটা থেকে দ্বিগুণ হয়ে গেল, তাহলে 2P1 হয়ে যাবে।
আর এটাও 2v1 হয়ে যাবে। তারপর এটাকে যখন আমি ভ্যালুটা পুট করব, তারপর যখন আমি ভ্যালুটা বসাবো, বসানোর পর আমার অ্যান্সার আসবে এইটা, ঠিক আছে? এইটা অ্যান্সার আসবে। তারপর এটাকে তুমি ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে দেবে, ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে দেবে। কারণ এখানটা দেখো, এখানটা 0 ডিগ্রি আছে, এখানে যদি কেলভিন দিয়ে থাকতো তাহলে লাগতো না। তাই আমাকে এটা ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে হবে। আশা করি বুঝতে পেরে গেছো, ঠিক আছে? তারপরে এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা একটু বোঝার আছে, দাঁড়া আমি সিম্পলি আমার এটা বন্ধ করে দিই একটু, ঠিক আছে? দেখো ব্যালেন্সটা দেখবে, ব্যালেন্সটা দেখলে তুমি বুঝতে পারবে। বলে দিয়েছে আমাদের, দেখো KClO3 কে উত্তপ্ত করতে হবে। কখন? কি জন্য? 6.4 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে এত গ্রাম KCl কে উত্তপ্ত করতে হবে। তাহলে আমি বুঝেই গেলাম যে এখানে গ্যাসটা KClO3 হবে। বিক্রিয়াতে প্রথমেই KClO3 হবে, সেটা আমি এখান থেকেই জানতে পেরে গেলাম। এবার পরের জায়গাটা দেখো, বলছে বিক্রিয়াতে উৎপন্ন KCl এর পরিমাণ কত। তার মানে এখানে KCl ও থাকবে, আবার এখানে দেখো অক্সিজেন বলে দিয়েছে, অক্সিজেনটাও থাকবে। এবার আমি কি করব? এবার আমি সিম্পলি ব্যালেন্সটা করব। ব্যালেন্সটা করার জন্য আমার কি করতে হবে দেখো, মনে করো এই দুইটা নেই, তাহলে কি আছে? KCl আছে, এখানে O3 আছে, এখানটা O2 আছে। এই কারণে আমি দুইটা করেছি। কেন? কারণ এখানটা 3টে অক্সিজেন আছে আর এখানটা 2টো অক্সিজেন আছে, ঠিক আছে? তো এবার 3টে অক্সিজেনকে, আর এখানে 2টো অক্সিজেন আছে, এখানে আমি আরেকটা অক্সিজেন আনতে পারবো না চট করে, একটা অক্সিজেন তো আমি আনতে পারবো না। তাই আমি এখানে 2 লাগিয়ে দিলাম আর এখানটা 3 লাগিয়ে দিলাম। কেন? কারণ তাহলে 2টো অক্সিজেন, তাহলে কি হচ্ছে দেখো, 2 ইন্টু 3টে অক্সিজেন, তাহলে আমাদের 6টা অক্সিজেন হয়ে যাচ্ছে। এখানে 6টা অক্সিজেন হয়ে যাচ্ছে। এখানেও অমনি হচ্ছে 3 ইন্টু 2টো অক্সিজেন, তাহলে এখানেও আমার 6টা অক্সিজেন হয়ে যাচ্ছে। ব্যালেন্স হয়ে গেছে, দেখো ব্যালেন্স হয়ে গেছে। আর এখানটা দেখো, এখানে 2KCl আর 2KCl একরকম আছে, আমাদের ব্যালেন্সটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার কিচ্ছু না, খালি সিম্পলি মোলার ভরটা বার করব আমরা। মোলার ভর দেখো এখানে দেওয়াই আছে, ঠিক আছে? আণবিক ভরটা দেওয়া আছে। এবার 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে KClO3 উত্তপ্ত করতে হবে 295 গ্রাম। 1 গ্রামের ক্ষেত্রে এত, 6.4 গ্রামের ক্ষেত্রে এত। অ্যান্সার বেরোবে তোমার এইটা। ক্যালকুলেশনও দেখো এখানে করে দিয়েছি, আমি রাফ করে দিয়েছি এখানটা, যাদের অসুবিধা থাকবে তারা ক্যালকুলেশনটাও দেখে নিতে পারো। তারপরের পার্টটাতে কি বলছে দেখো, বিক্রিয়াতে উৎপন্ন KCl এর পরিমাণ কত, ঠিক আছে? এর জন্য আমাকে কি করতে হবে? এটাকে বার করতে হবে। আচ্ছা, এই 2KCl টা বলবো অনেকে কোথা থেকে পেয়েছো তুমি? বিক্রিয়াতে দেখো, এখানে বলেই দেওয়া আছে বিক্রিয়াতে। বিক্রিয়াতে দেখো আমার কি উৎপন্ন হয়েছে, আমার বিক্রিয়াতে উৎপন্ন হয়েছে 2KCl, তাহলে আমাকে 2KCl টাকেই নিতে হবে। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এই যে 2KCl টা নিতে হবে। আচ্ছা দাঁড়াও, এখানটা মনে হচ্ছে দুবার হয়ে গেছে না, এটাকে কেটে দিই, ঠিক আছে? এটাকে কেটে দিই, কারণ দুবার হয়ে গেছে, আমি ওখানটা লিখেছি, অলরেডি লিখেছি, তাই এখানটা আর হবে না, ঠিক আছে? তাহলে 2KCl, এবার এটাকেও আমি সেই মোলার ভর বার করব। মোলার ভর আমার বেরোলো 149, এটা বেরো। KClO3 এর মোলার ভর কত ছিল? 245 গ্রাম। তাহলে 245 গ্রাম KClO3 থেকে KCl কত পাওয়া যায়? এটা আমরা এখন বেরোলো মোলার ভরে 149 গ্রাম। এখানে দেখো অক্সিজেন প্রস্তুত করতে KClO3 প্রয়োজন ছিল 16.33। এবার এই 16.33 গ্রাম KClO3 থেকে কত KCl পাওয়া যায় আমাকে এটাই ওখানে বার করতে বলেছে। এটাই আমাকে বার করতে বলেছে যে 9.93 গ্রাম KCl পাওয়া যায়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো এটাও একই। এখানে বলেই দিয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়া। তো আমি কি করলাম, প্রথমে লঘু সালফিউরিক অ্যাসিডটা লিখলাম প্লাস জিঙ্ক লিখলাম। 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, তার মানে আমি জানতেই পেরে গেলাম। দেখো তুমি কোশ্চেনেই দেওয়া থাকে যে বিক্রিয়া থেকে কি উৎপন্ন হবে, 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, মানে হাইড্রোজেন যেখানে থাকবেই সেটা আমি জানতেই পেরে গেলাম, ঠিক আছে? তারপর বলছে দেখো 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে। দেখো এখানে জিঙ্কের আমি বিক্রিয়াটা করলাম, এই যে দেখো H2, এখানে H2 আছে, এখানে জিঙ্ক আছে, এখানে জিঙ্ক আছে, SO4 টা জিঙ্কের পাশে চলে এলো, ব্যাস বিক্রিয়া কমপ্লিট, ঠিক আছে? ব্যালেন্সটা একদম হয়ে গেছে। এখানে দেখো শুধুই জিঙ্ক দেওয়া আছে, তাহলে এখানে যে মোলার তোমার আণবিক ভরটা যেটা দেওয়া আছে, ঠিক আছে, ওটাই বসে যাবে। হাইড্রোজেনেরও তাই, হাইড্রোজেনের 2 গ্রাম হয়ে গেল। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে জিঙ্কের কত প্রয়োজন হয়? এই যে এইটা 65.5 গ্রাম, এটাই তোমার জিঙ্ক প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? তাহলে 5 গ্রাম করতে কত উৎপন্ন হবে? 65.5/2 ইন্টু 5, ক্যালকুলেশন করে তোমার আসবে এইটা 163.7। এবার তোমাকে দেখো কোশ্চেনে কি বলেছে, 50% বিশুদ্ধতার জন্য, 50% বিশুদ্ধতায় কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলে অবিশুদ্ধ জিঙ্কের পরিমাণটা কত হচ্ছে দেখো,
163.75, ঠিক আছে, এরকমই অ্যান্সারটা এসেছিল। ইন্টু এখানটা কি করবে, এটা 50% বলা মানে হচ্ছে এটা 100/50 করবে তুমি, ঠিক আছে, 50% বললে 100/50 করবে, আর তোমার অ্যান্সার চলে আসবে এইটা 327.5 গ্রাম। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো সব, যে এখানে ক্যালকুলেশন গুলো কি করে হচ্ছে। কিচ্ছু না, খালি তোমাকে জানতে হবে যে ব্যালেন্সটা কি করে করতে হয়। বিক্রিয়াটা তুমি যদি ঠিক করে ব্যালেন্স করতে পারো, মোলার ভরগুলো যদি ঠিক করে বার করতে পারো, ব্যাস বাকিটা তুমি নিজেই বার করতে পারবে। তারপর দেখো বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সকে কিভাবে ব্যবহার করবে তার রশ্মি চিত্র এঁকে দেখাও। ঠিক আছে, এই হবে চিত্রটা। কিছুই না, সিম্পল। দেখো বিবর্ধক বলেই দিয়েছে, তাহলে আমরা জানি যে অসৎ, সমশীর্ষ আর বিবর্ধিত একটা প্রতিবিম্ব উত্তল লেন্সে আছে। ঠিক আছে, উত্তল লেন্সকে বলে দিয়েছে, তাই উত্তল লেন্স আমাকে এখানে ব্যবহার করতে হবে, আর এই ছবিটা আমাকে আঁকতে হবে। তারপর দেখো একটা চলতরিতের অঙ্ক দিয়েছে, 5 ওহম রোধ বলে দিয়েছে আমার 5 ওহম, তড়িৎচালক বল আমার দিয়ে দিয়েছে 1.5 ভোল্ট, আর দেখো এখানে 2.5 ভোল্ট অভ্যন্তরীণ রোধ দিয়ে দিয়েছে। এবার আমাকে বলছে প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদ বার করতে। তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলাটা জানি যে I ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে I এর মানটা বার করে নিলাম। এই যে এখান থেকে আমি I এর মানটা এখান থেকে বার করে নিয়েছি 1/5। অনেকে এটা ক্যালকুলেট করে 0.2 করবে, 0.2 অ্যাম্পিয়ার। আমি কেন করিনি, কারণ এখানটা আমাকে আবার বিভব প্রভেদ বার করতে হবে। বিভব প্রভেদ বার করতে আমার সুবিধা হবে, সেই সুবিধার জন্য আমি এখানটা করব না, আমি এটাকে এমনিই ছেড়ে দেবো। এমনি ছেড়ে দিলাম, দেখো তোমার কত সুবিধাতে এক লাইনে অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এক লাইনে অ্যান্সার বেরিয়ে গেল, তোমাকে আর বেশি কাটাকুটি ওসব কিছু করতে হলো না, এক লাইনে অ্যান্সার বেরিয়ে গেল। 0.2 অ্যান্সার এলো, তেমন কিছু ব্যাপার না। দেখো 0.2 নিচে তাহলে 10 হয়ে যাবে যদি আমি দশমিকটা তুলে দিই, ইন্টু 5। ঠিক আছে, তাহলে 5 2 10, আর 2 2 কেটে গেল, দেখো 1 ভোল্ট অ্যান্সার এমনিই চলে আসবে। একটু কায়দা করে করলাম যাতে অ্যান্সার বার করতে তোমার কোনো ঝামেলা না হয়, একদম সিম্পলি একদম জলের মতো অ্যান্সার বেরিয়ে যায়। ঠিক আছে, আর আরেকটা জিনিস এখানে দেখবে, আরেকটা ফর্মুলা আছে আমাদের এখানে। কি আছে বলতো, আরেকটা ফর্মুলা, ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর। অনেকে এই ফর্মুলা দিয়েও এটা অঙ্কটা করাবে, কিন্তু এখানে এই অঙ্কটা এই ফর্মুলা দিয়ে হবে না। কেন হবে না বলতো, কারণ আমি এখানে বিভব, দেখো তুমি কোশ্চেনটা দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা বিভব, আমি এখানে এটাও জানি না, আমি এখানে এটাও জানি না, এই দুটোই জানি না। যে কোনো একটা জানতেই হবে তোমাকে, যে কোনো একটা যদি তুমি না জানো তাহলে তুমি অ্যান্সারটা বার করবে কি করে, না ক্যালকুলেশনটা করবে কি করে। এখানে ভিটাও আমরা জানি না, আইটাও জানি না, দুটোই থেকে যাবে, ভ্যালুই তো বেরোবে না, না। তাহলে যখন মনে করো এখন যদি আমাকে এইটা দেওয়া থাকতো, তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া থাকতো, তাহলেও আমি এটা অ্যাপ্লাই করতে পারতাম। শুধু বিভব প্রভেদ দেওয়া আছে, তাহলেও আমরা এটা বসিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটাকে বার করতে পারতাম। ঠিক আছে, আবার বিভব প্রভেদ যদি শুধু দেওয়া থাকে তাহলে আরেকটা সুবিধা হবে, কি বলতো, ওহমের সূত্র দিয়ে বার করে দেওয়া যাবে। ঠিক আছে, এখানে এইসব নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, এই ফর্মুলাটাও আছে, এই ফর্মুলাটা জাস্ট মনে রাখবে, বা এই ফরম্যাটটা থেকেও এই ফর্মুলাটা মনে রাখলেও তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ফর্মুলা নিয়ে কোনো চাপ নেই, ফর্মুলা যে কোনো একটা মনে রাখলে, এটা মনে রাখলেও তুমি এই ফরম্যাটটা ওই ফর্মুলা থেকেই বার করতে পারবে। ঠিক আছে, ওই ফর্মুলারই একটা তুমি বলতে পারো একটা ফরম্যাট, আর কিছু না। ঠিক আছে, তারপর দেখো লাস্ট কোশ্চেন চলে এলো, এটা হচ্ছে নামকরণ। নামকরণটা ঠিক করে বুঝবে। দেখো CH3 CH2 CH2 COOH, এটা হলো একটা একটা তোমার কার্যকরী গ্রুপ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফাংশনাল গ্রুপ, একটা কার্যকরী গ্রুপ বা কার্যকরী মূলক বলে অনেকে। ঠিক আছে, তো এটা অনেকটা অনেকটা এইরকম হয়। এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড আমি দেখো একদম ব্যাখ্যা করে ভালো করে আমি লিখে দিয়েছি যাতে কারোর অসুবিধা না হয়। ঠিক আছে, এবার আমরা নাম্বারিং কি করে করি, প্রথমে আমরা দেখি ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপটাকে আমরা দেখি, এখান থেকে তাহলে নাম্বারিং হবে এই কার্বন। আচ্ছা, এবার অনেকে কি করবে বলতো, যারা জানে না তারা এখান থেকে নাম্বারিং করা শুরু করে দেবে 1 2 3, না, কার্বনে নামকরণ করতে হবে আমাকে। এখানে কার্বন আছে, এটা তো ওইচ, এটা তো কার্বন নয়, কার্বন থেকে আমাকে নামকরণ করতে হবে। তাহলে এখানে কার্বন আছে 1 2 3 4। এবার দেখো চারটে কার্বন আছে, চারটে কার্বন মানে আমরা জানি বিউট, তাহলে এখানে দেখো প্রত্যেকটাতে দেখো সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, বিউটান হলো। আর এখানটা দেখো, এখানে দেখো এখানে প্রথম যে কার্বন মানে যেখানটা তোমার ফাংশনাল গ্রুপ আছে, ওখানে যে কার্বনটা আছে, কার্বনের মাথায় কত নাম্বার আছে, 1 নম্বর কার্বন ওটা, তাহলে বিউটান 1। আর এই যে ফাংশনাল গ্রুপটা, তখন তারপর ফাংশনাল গ্রুপের নামকরণটা হবে, ওটা কি, ওটা হচ্ছে ওইক অ্যাসিড। আর এই ওয়ানটা না লিখলেও চলে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম বিউটানোইক অ্যাসিড।
ঠিক আছে, আর এটা তো খুব সহজ, এটা তোমরা বুঝতেই পারছো। এখানটা ডাবল বন্ড আছে, তাই নামকরণটা এখান থেকে হবে 1 2 3। তাহলে এটা কটা, এটা দেখো তিনটে কার্বন মানে আমরা জানি প্রোপ। ঠিক আছে, প্রথম কার্বনটা কোথায় আছে দেখো, এখানটা আছে প্রোপ 1। আর এখানটা তারপর কি আসছে দেখো, কটা বন্ড আছে, তারপর কটা বন্ড আছে দেখো, এখানে ডবল বন্ড আছে, মানে অ্যালকিন লাস্টে যে ইনটা আছে, ইনটা প্রোপ 1 ইন হয়ে গেল প্রোপিন। ঠিক আছে, ব্যাস এই ছিল আজকের ভিডিও। তারপর কি আছে দেখি তো একবার। আচ্ছা, তারপর আর নেই, তারপর আমাদের থ্যাংক ইউ চলে এসছে। যাদের ভালো লাগলো তারা একটু লাইক করে দেবে। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, এরপর পরশুদের টেস্ট পেপার আমি সলভ করাবো কিনা আমি বুঝতে পারছি না, কারণ আমারও একটু চাপ চলছে এখন। আমি একটা ওয়ান শট আনবো, ঠিক আছে, এই অঙ্কগুলো সব ওয়ান শটে ভালো করে ডিটেলসে আমি একটাই ভিডিওতে প্রত্যেকটা চ্যাপ্টারে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা ভিডিও করে ওয়ান শটে আমি রিভাইজ করে দেবো। কিন্তু তার জন্য একটা ক্রাইটেরিয়া তোমাকে আমার পূরণ করতে হবে। কি বলতো, এই ভিডিওটাতে তোমাকে 500 লাইক করতে হবে। ঠিক আছে, এটা তুমি যদি পূরণ করতে পারো আমি করে দেবো। আমি এমনিতেও করবো, কিন্তু দেখো একটা তো তোমাদেরও একটু কিছু কাজ থাকে না, তাই তোমরা এই ভিডিওটাতে 500টা লাইক আমার কমপ্লিট করে দাও। ঠিক আছে, আমি এমনিতেও করবো, তুমি করো আর না করো, ঠিক আছে, আমার কাজ আমি করবো।